সবাইকে বসন্তের শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি সব খবরে। কম সময়ে সব খবর একসাথে জানিয়ে দেব। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আমি আপনাদের জানাবো। আর প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজ কোথায় কি হলো সব আপডেট একসাথে জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টির সাথে তো আছি। স্বাগত জানাচ্ছি সবাইকে সব খবরে। ভালোবাসার পুরো মাস ইন্টারনেটে ডাবল বোনাস। 129 টাকা রিচার্জে 12 জিবি, 108 টাকা রিচার্জে 8 জিবি, মেয়াদ 7 দিন। বাংলালিংক। দর্শক, রাঙামাটির কাপ্তাই লেকে পর্যটকবাহী ইঞ্জিন বোট ডুবে 5 জনের মৃত্যু হয়েছে। দুটি বোটের প্রতিযোগিতার সময় দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। বেলা 12টার দিকে ডিসির বাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শহরের পর্যটন এলাকা থেকে একটি ইঞ্জিন বোটে করে 10 থেকে 15 জন পর্যটক সুফলং যাচ্ছিল এবং ডিসির বাংলো এলাকায় পৌঁছালে আরেকটি বোটের সাথে প্রতিযোগিতা চলে। এক পর্যায়ে একটি বোট ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় 5 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতরা সবাই চট্টগ্রামের একটি পোশাক কারখানার শ্রমিক। ডুবে গেছে ওই বেটা স্পিডে আছে আর এটার ব্যাগ দিয়ে উল্টাই দিছি। যারা আমরা ছেলে মানুষ আমরা লাভ দিছি, আমরা আজ দেখব মহিলা ছোট বাচ্চা ওরা কে বের হতে পারে না। 5 জন মহিলার মৃতদেহ উদ্ধার করে এবং 3 জনকে আহত অবস্থায় আমরা হাসপাতালে স্থানান্তর করি। আমাদের কাপ্তাই লেকে যে সমস্ত বোট চলবে কোনো বোটের সাথ থাকবে না এবং সবগুলোতেই আমাদের কি বলে লাইফ জ্যাকেট থাকতে হবে। এদিকে কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে একটি পিকনিকের নৌকা ডুবে গেছে। এই ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো 2 জন নিখোঁজ রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হলে অমানবিক হবে না সরকার, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাতে বিএনপি মহাসচিব ফোন করেছিলেন বলেও জানিয়েছেন তিনি। ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করা হয়েছে। ভালোবাসা দিবসে রাজনৈতিক দূরত্ব ভুলে সমঝোতার রাজনীতি করার আহ্বানও জানিয়েছেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদনটা জানাতে বলেছেন মৌখিকভাবে। আমি সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। আমি এটুকু বলতে পারি, এছাড়া কোনো লেনদেন বা এ নিয়ে কোনো কথাবার্তা এসব আমাদের সাথে হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের জন্য আবার উচ্চ আদালতে আবেদন করবেন তার আইনজীবীরা। স্থায়ী কমিটির সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে আবেদন করা হবে এবং তাদের প্রত্যাশা এবার জামিন আবেদন করলে সরকারের প্রতিহিংসার প্রভাব থাকবে না। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন দলীয় আইনজীবীরা। হাইকোর্ট দেশের জনগণের শেষ আশ্রয়স্থল, সেখানে আমরা এবার জামিন যদি করি অবশ্যই আমরা জামিন লাভ করব। ডেটটা কবে আমরা করব সেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা খুব তাড়াতাড়ি করব। দেশি বিদেশি মাস্টার প্ল্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, দেশে এখন নিয়ম নীতি বলতে কিছু নেই, চলছে এক ব্যক্তির শাসন। সুস্থ মানুষটি তিনি গেলেন হেঁটে কারাগারে। এখন তিনি হুইল চেয়ার ছাড়া নড়াচড়া করতে পারেন। সরকার নিষ্ঠুরতার মাধ্যমে তার উপরে নিপীড়ন, নির্যাতন এবং শারীরিক অসুস্থতাকে আরো তীব্রতর করার জন্য যা কিছু করা দরকার সেটি। প্রকৃতির পালা বদলে এসে গেছে বসন্ত। গাছে গাছে নতুন ফুল আর কোকিলের কুহুতান বলে দিচ্ছে এসেছে ঋতুরাজ। বিপুল ঐশ্বর্যের অধিকারী এই বসন্তকে বরণ করে নেয়ার দিন আজ, অর্থাৎ আজ 1 ফাল্গুন। বসন্ত বরণে দেশ জুড়ে দিনভর নানা আয়োজন। এসো মিলি প্রাণের উৎসবের স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় বসন্ত বরণ উৎসব বসে। সকালে শুদ্ধ সঙ্গীতের মাধ্যমে জাতীয় বসন্ত বরণ উদযাপন পরিষদের
এই আয়োজন শুরু হয় এবং দিনব্যাপী ছিল কবিতা, নাচ, গান, আবৃত্তি। বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরার লক্ষ্যেই এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বসন্তের প্রথম দিনে প্রকৃতির রঙের পোশাক এবং সাজে রঙিন হয়ে উঠেছেন তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। ভালোবাসার মানুষের সাথে উৎসব পালনে নগরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারা। গাছে নতুন পাতা সব মিলিয়ে নিঃসন্দেহে সবাই বসন্ত ভালোবাসে। সবার মধ্যে আপনারা দেখবেন যে আমরা এখন ফুল দিয়ে সেজেছি, সব কালারফুল, তো বেশ আনন্দ ঘন মুহূর্ত। বসন্তে আমরা এখন নাচতে এসেছি। এলোই বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে। আমাকে রাজকুমারের মতো ভালো লাগছে। আমরা এইসব জিনিসগুলি খুব মিস করি বাংলাদেশের। আমরা এখন 16 বছরের, চারদিকের রং, প্রেম প্রেম ব্যাপার। এদিকে আজ ফাগুনের প্রথম দিনে বিশ্ব ভালোবাসা দিবস। বসন্তের রঙের সাথে ভালোবাসার রং মিলেমিশে একাকার। প্রিয় মানুষের কাছে নানাভাবে প্রকাশ করছেন মনের কথা। দিনটি স্মরণীয় করে রাখতে তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ ব্যস্ত তার ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানাতে। গোলাপ সহ নানা ফুল আর উপহার দিয়ে মনের মানুষকে জানাচ্ছেন ভালোবাসার কথা। একই সাথে বিশেষ এই দিনে বিনোদন কেন্দ্র সহ নগরীর বিভিন্ন স্পটে প্রাণের মেলাও বসেছে। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। বলছেন বিশেষ দিন হলেও প্রতিটা ক্ষণই হোক ভালোবাসার, দৃঢ় হোক সম্পর্কের বন্ধনগুলো। যেমনটি বলছিলাম, আজ পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস একসাথেই, আর এই উপলক্ষে নানা আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম সেই খোঁজ খবর রাখছেন, আমার সাথে যোগ দিয়েছেন। মনিরুল, বসন্তের শুভেচ্ছা আপনাকে। বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন, কি ধরনের আয়োজন চলছে একটু বিস্তারিত জানাবেন। আসলে আজকে বসন্তের দিনে, প্রথম দিনে এবং ভালোবাসার দিন, একেবারে বাঙালিদের জন্য খাপে খাপ বলা যায়। একটা নিজস্ব সংস্কৃতি, একটা পাশ্চাত্য সংস্কৃতি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা টিএসসি এলাকায় এটার জন্য আলাদা কোনো আয়োজন লাগে না। মানুষ আসলে পোশাকে আশাকে বা এই বইমেলা কেন্দ্রিক বা এই ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন ভবন কেন্দ্রিক আসলে মানুষ সে আয়োজনটি নিজেরাই খুঁজে নেয়। তারপরেও এই বিশ্ববিদ্যালয়ে বসন্ত বা ভালোবাসা দিবসে কনসার্ট হচ্ছে, বিতর্ক আয়োজন হচ্ছে এবং অন্যদিকে আপনি জানেন যে আজকে একটি স্বৈরাচার প্রতিরোধের একটি দিবসও, সেটির আয়োজন করছে বামপন্থী কিছু ছাত্র সংগঠন। বিভিন্ন ধরনের আয়োজন, এই আয়োজনের সাথে মানুষ তো সামিল হচ্ছেই। এছাড়াও এই উৎসবে একেবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিকভাবে উৎসবটি আয়োজন করার জন্য মানুষ তার বন্ধু, বিশেষ করে বান্ধবী এবং বিশেষ করে তাদের পরিবার পরিজন নিয়ে হলুদ লাল পোশাক পরে যে যেভাবে সুন্দর সুন্দর বিশেষ করে শাড়ি বা পাঞ্জাবি পরে মানুষ এখানে এসেছেন। মাথায় তাদের গাঁদা ফুল বা হচ্ছে হলুদ বা গোলাপ ফুল শোভা পাচ্ছে। এই সব আয়োজনের সাথে এই আরেকটু বলি, আয়োজনের কথা বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট হচ্ছে এবং এই কনসার্টের পাশাপাশি এই যে বিশেষ করে যারা বইমেলায় আসছেন তারা বইমেলা থেকে বের হয়ে এই টিএসসিতে সবাই মোটামুটি অংশ নিচ্ছেন, আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন। এটাও কিন্তু একটা এই মানে আয়োজনের অনুষঙ্গ বা এই উৎসবের অনুষঙ্গ। এবং উৎসবের অনুষঙ্গ সেটি সবচেয়ে বড় উপাদান হচ্ছে তাদের পোশাক, এবং পোশাকের পাশাপাশি যে তাদের যে এই যে এটা দেওয়া, সেটি বেশ চরমভাবে বা বেশ জমজমাটভাবে চলছে। এবং আশেপাশে লোকারণ্য আপনি দেখছিলেন, একেবারে তিল ধারণের ঠাঁই নেয় এলাকায়, এবং যে কারণে এই মানুষদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই সদস্যরা এখানে প্রস্তুত আছে। এখানে মানুষদের আসা যাওয়া নির্বিঘ্ন করতে যান চলাচল এখানে মোটামুটি একটু এখানে কড়াকড়ি করা হয়েছে। যানবাহন একেবারে আসতে দেওয়া হচ্ছে না। বেশ এখন পর্যন্ত বা সকাল থেকে যে চিত্রটি ছিল, দুপুর থেকে বা বিকেল থেকে এখন পর্যন্ত সেই চিত্রটি আরও জমজমাট। বৃষ্টি, অনেক ধন্যবাদ মনিরুল, আপনার মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র দেখছিলাম। ভালোবাসার প্রকাশ যেন লোক দেখানো না হয়, ভালোবাসা যেন হয় নির্মোহ অর্থবিত্তের বলন। বিশ্ব ভালোবাসা দিবসে এই বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী মিছিল সমাবেশ হয়েছে রাজশাহী ও বরিশাল।
প্রেম সংঘ ও চিরকুমার সভার ব্যানারে কর্মসূচি থেকে তরুণ তরুণীদের মনের মানুষ খোঁজার তাগিদও দিয়েছেন বক্তারা। বলেছেন, প্রকৃত প্রেম মাদক সহ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে। শুধু বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মাঝখানে এই ভালোবাসাটা থাকুক আমরা চাই না। আমাদের চাই পরিবার, ভাই বোন, মা বাবা সবাইকে নিয়ে আমরা এই ভালোবাসাটা বিশ্ব দরবারে। প্রেমের নামে যে ধরনের প্রহসন চলছে, প্রেমের নামে যে ধরনের মস্তিষ্ক বিকৃতি কার্যকলাপ চলছে সমাজে, আমরা এর বিরুদ্ধে। যারা রিলেশনে আছে তাদের দেখে কষ্ট হয়, তারা কি চাপে আছে, কি প্যারায় আছে। পুঁজিবাদী যে প্রেমটা আছে এটার বিপক্ষে, কারণ দেখা যাচ্ছে আজকে প্রেমের নামে অশ্লীলতা সবকিছু ভরে যাচ্ছে। ঠিক মতো হবে, পবিত্রভাবে হবে। কেন ওসব ব্ল্যাকমেল করে অশ্লীলতার কাজের সাথে আমি কেন জড়াবো? বলা হয় মা ও সন্তানের মধ্যে ভালোবাসার কোনো তুলনা চলে না। সবসময় কি তাই? ময়মনসিংহে মানবতার জন্য এক ভালোবাসার গল্প যেন হার মানিয়েছে সেই মা সন্তানের ভালোবাসাকেও। মানুষের জন্য ভালোবাসার টানে ভিন্ন ধর্মের 90 বছর এক বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে এনে 7 বছর ধরে লালন পালন করছেন এক নারী। ভালোবাসার এই বিরল দৃষ্টান্তে বাধা হতে পারেনি ধর্ম। মেয়ের ভালোবাসায় চারুবালা হয়ে গেছেন হাওয়া বেগম। আমি তারা চিন্তা করে নিয়ে আসলাম কি, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম আর কি, তখন থেকে একবার পড়তেছে, বসতেছে, আরেকবার উঠতেছে, মানে দাঁড়াইতে পারতেছে না, আবার পুড়ে যায়। জিজ্ঞেস করলাম, পরে বলে যে আমার একজনে বসায় রেখে গেছিল, আর তো নিতে আয় না আমারে। পালক মার্কেটে করে সে নিজের চাকরি করে এই মহিলারে এই পায়খানা বস্ত্র পরিষ্কার করা, চিকিৎসা করা ইত্যাদি সব কিছু যখন সে করতেছে, তাকে আমার সর্বোচ্চ এই সহযোগিতা করাটাই। এবার ভালোবাসার রঙে এসেছে বসন্ত। একদিনে 2 রঙিন উৎসবে যেন বাড়তি উচ্ছ্বাস তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষের। পয়লা ফাল্গুন আর ভালোবাসার দিনে দেশ জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ কত না আনন্দ আয়োজন। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সব বিভাগীয় শহরেই ছিল বসন্ত বরণের উৎসব। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বসন্তকে বরণ করে নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পয়লা ফাল্গুন আর ভালোবাসার দিনটি সবার প্রাণে ছড়িয়ে দেবে রঙিন আবির, এমন প্রত্যাশা সকলের। প্রথমবারের মতো একই সাথে বসন্ত এবং ভালোবাসা, আসলে এই দুটো একে অন্যের পরিপূরক। সবার মনে রং আসুক, সবার জীবন আশায় ভরে উঠুক। বসন্ত মানেই তো প্রেম, বসন্ত মানেই তো একটা নতুন কিছুর আবির্ভাব। দিনটাকে সুন্দর করে তোলে, জীবনটাকে রাঙিয়ে দেওয়ার একটা শিক্ষা দেয় আমাদেরকে। বসন্ত আর ভালোবাসা উদযাপনের মূল অনুষঙ্গ ফুল, তাই এই দিনটিকে ঘিরে জমজমাট নগরীর ফুলের দোকানগুলো। চাহিদা বাড়ায়, প্রভাব পড়েছে দামেও। তবে অন্য দিনের তুলনায় বাড়তি দরে ফুল কিনলেও তাতে কারো কোনো অসন্তোষ নেই। এদিকে বেচা বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা। মেয়ের জন্য একটু ফুল কিনে বাসায় ফিরবো, এই জন্য সকাল সকাল ভিড় কম থাকতেই কিনে ফেলা আর কি। সবাই তো অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসছে, আমি আমার মেয়ে কিনে আসছি। প্রথমবার এখানে এসেছি তো আমি খুবই আনন্দিত। ফাল্গুনের পরিবেশটা খুব সুন্দর হয়, চারিপাশে এলো এলো থাকে। আমরা যারা ওয়ার্কিং ওম্যান তাদের জন্য এই দিবসটা ছুটির দিনে পড়ে একটু ভালো হয়েছে, আমরা আমাদের মতো সেলিব্রেট করতে পারছি। সকালে ফাল্গুন দিয়ে শুরু করলাম, বিকালে ভ্যালেন্টাইন দিয়ে শেষ করবো। ব্যবসা আমাদের লাভ হয়েছে, আজকে মোটামুটি ভালো পয়সা পাইছি আমরা। মানে যে কেউ পয়লা ফাল্গুনের ফুল নিত আগের দিন, আজকে আবার ভালোবাসার ফুল নিত, কিন্তু এটা এখন হচ্ছে এক ফুল দিয়ে কাম সাইরে হালাইতে আছে। ভ্যালেন্টাইন্স ডে মানে ফুল, চকলেট আর উপহারের বাণিজ্য। নেদারল্যান্ডসের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুল উৎপাদনকারী দেশ কলম্বিয়া। আর ভালোবাসা দিবসকে ঘিরে আগামী দশকে ফুলের রপ্তানি দ্বিগুণ করার ঘোষণা দিল কলম্বিয়া। উৎপাদন, সংগ্রহ, বাছাই, বাঁধাই আর সরবরাহের সাথে জড়িত দেশটির 1,40,000 মানুষের কর্মসংস্থান। এদিকে করোনা ভাইরাস আতঙ্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে নামানোর আগেই ফুল বহনকারী প্রত্যেকটি বাক্সের বিশেষ তল্লাশি হচ্ছে। একটি ব্যতিক্রমী খবর, ভালোবাসা দিবস নিয়ে মাতামাতির কমতি নেই প্রেমিক প্রেমিকাদের। তবে যারা বিচ্ছেদের শিকার তাদের জন্য কি কোনো দিবস আছে? যুক্তরাষ্ট্রের রীতিমতো বিচ্ছেদ উদযাপনের জন্য ব্রেকআপ বার খুলে বসেছেন এক ব্যবসায়ী। প্রিয়জনকে সাথে নিয়ে ভালোবাসা দিবস উপভোগে যখন গোটা বিশ্ব ব্যস্ত, তখন এই ব্রেকআপ বারটিতে রীতিমতো
বিরহ উদযাপন চলছে। শুধু উদযাপনই নয়, ছেড়ে যাওয়া মানুষটির জন্য অনেকেই রঙিন খামে লিখে রেখে যাচ্ছেন ঘৃণার বাণী। ফেসবুক এবং ইনস্টাগ্রামে যখন দেখলাম তখনই এখানে আসার ইচ্ছে জাগে। সত্যি দারুণ একটি জায়গা আমার জন্য। আমার মনে হয় এই দিনটিতে প্রিয়জনকে ভুলে থাকতে এটাই সেরা জায়গা। আমি বেশ উপভোগ করছি। দর্শক, বসন্ত বরণের উৎসবে নানা বয়সী মানুষ মেতে উঠেছে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। আজ উৎসবের আমেজ এবং আমাদের সহকর্মী শাকিল হাসান সেখানে আছেন। তার মাধ্যমে জেনে নেব রবীন্দ্র সরোবরের চিত্রটা আজ কেমন। শাকিল, বসন্ত বরণে তো বেশ কিছু আয়োজন থাকি, তার উপরে আজ ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত বরণ উপলক্ষে আজ বিকেলে রবীন্দ্র সরোবরের আয়োজন কেমন দেখছেন? ভালোবাসা দিবস, বসন্তের প্রথম দিন এবং একই সঙ্গে শুক্রবার, তিনটি দিনকে মিলিয়ে কিন্তু আজকে এই ধানমন্ডির রবীন্দ্র সরোবরে মানুষে লোকারণ্য হয়ে আছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রবীন্দ্র সরোবরের যে জায়গাটিতে মুক্ত মঞ্চ, সেখানে হাজারো মানুষ, যদিও সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে আনুষ্ঠানিক অনুষ্ঠান চলেছে। ফাগুনের সকাল এবং দুপুরের অনুষ্ঠানগুলো চলেছে, গান হয়েছে, কিন্তু সন্ধ্যার পর আসলে এখানে আর কোনো অনুষ্ঠান নেই। তবুও যেহেতু নগরবাসীর একটি সময় কাটানোর জায়গা, সময় কাটানোর দিন হিসেবে আজকে তারাও এখানেও এখন পর্যন্ত জড়ো হয়েছেন। তবে সন্ধ্যা 6টার পর পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে যারা ভেতরে প্রবেশ করেছিলেন দিনের বেলায়, তারা এখনও রয়ে গেছেন এবং তারা এখানে বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে তারা সময় কাটাচ্ছেন। এবং রবীন্দ্র সরোবরের আশেপাশের যে ধানমন্ডির লেক, সেই লেক ঘিরেও কিন্তু হাজারো মানুষের অবস্থান। এবং সেটি নিশ্চিতভাবেই ভালোবাসা দিবস এবং বসন্ত বরণকে করার জন্য, এবং পাশাপাশি শুক্রবার ছুটির দিন, সেটি একটি বড় কারণ এখানকার জনসমাগম হওয়ার উপলক্ষ হিসেবে। এবং এখানে যারা আছেন তরুণ প্রজন্মের, এবং তারা নিজেদের মতো করে তারা এই দিনটি উদযাপন করছেন। এবং এই উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও তারা যোগ দিয়েছিলেন দিনের বেলায়, এবং সেটি শেষ হওয়ার পরও এখানকার জনসমাগম খানিকটা কমলেও এখনও অনেক জনসমাগম রয়েছে এবং তারা নিজেদের মতো করেই দিনটি উদযাপন করছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, সেটা হচ্ছে যে ঢাকা নগরীতে বিনোদনের যে সংকট, বিনোদন স্থানের যে সংকট, সেই সংকটকে সামনে রেখে ঢাকার নগরবাসী কিন্তু ধানমন্ডি রবীন্দ্র সরোবর, হাতির ঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি এলাকা এবং অমর একুশে গ্রন্থমেলা চলছে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে, সেখানেও তারা জড়ো হয়েছেন। এবং আমাদের সহকর্মীরা সারাদিন ধরে সেখান থেকে আজকের বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসকে সামনে রেখে যে উদযাপন, সেটির খবর জানাচ্ছিলেন। এবং ধানমন্ডি এই রবীন্দ্র সরোবরের প্রতি বছরই বসন্ত বরণকে সামনে রেখে এবং ভালোবাসা দিবসকে সামনে রেখে বিশাল আয়োজনের উদযাপনের আয়োজন করা হয়। এবং সেই আয়োজনে কিন্তু ধানমন্ডি, লালমাটিয়া সহ মোহাম্মদপুর এলাকার যারা মানুষ রয়েছেন এবং অন্যান্য স্থান থেকে অনেকে এসে যোগ দেন সেই বসন্ত বরণের উদযাপনে। এবং সেটি খুব সচরাচর বর্ণিল হয়। ছেলেরা এবং মেয়েরা হলুদ পাঞ্জাবি এবং শাড়ি পরে তারা এই উদযাপনে অংশগ্রহণ করেন। এবং অন্য পোশাকেও, অন্য বর্ণের পোশাকেও অনেকে উপস্থাপন হয়েছেন। তারা খুব স্বাভাবিকভাবেই, যেটি বলা যায়, অনেকেই হয়তো বসন্ত বরণ যোগ দিলেও তারা ভালোবাসা দিবসে হয়তো তারা অংশগ্রহণ করতে চান না, সেটি অনেকের ব্যক্তিগত মতামত থাকতে পারে। তবে বসন্ত বরণে উদযাপনের নগরবাসী বরাবরই কিন্তু তারা এই আয়োজনের সঙ্গে যোগ দেন এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। এবং সেই আয়োজন নিশ্চিতভাবেই উপভোগ করেন নগরবাসী। অনেক ধন্যবাদ শাকিল, ওখানকার আয়োজনও দেখাচ্ছিলেন, বেশ বিস্তারিত তথ্যও জানাচ্ছিলেন।
নিজ সন্তান ও স্ত্রীকে পৃথিবীর চেয়েও বেশি ভালোবাসেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভালোবাসা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি এবং স্ট্যাটাসে কন্যা লাইনা ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি দিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন সাকিব। লিখেছেন, পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই সুখী। জানিয়েছেন, জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে পেয়েছেন আর একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন তার পৃথিবী। ভালোবাসা দিবসে পাখির নিরাপদ বাসস্থান তৈরি করে দিয়েছে সিলেটের একটি পরিবেশবাদী সংগঠন। সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিলায় অন্তত 14টি গাছে কলস বেঁধে দেন প্রাধিকারের সদস্যরা। তারা জানিয়েছেন, একসময় ক্যাম্পাসে অনেক পাখির বাসস্থান থাকলেও এখন নেই, তাই পাখিদের নিরাপদ বাসস্থান নিশ্চিতের লক্ষ্যে তৃতীয়বারের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি এবং মোহাম্মদ সালাহ মাঠের লড়াইয়ে একে অপরকে ছেড়ে কথা বলেন না। তারা বল দখলেও ছাড় দেন না কেউ কাউকে। আর এই দুজনের লড়াইটা এবার কোমল পানীয় দখলে। পেপসির নতুন একটি বিজ্ঞাপনে এমনটা ভূমিকায় দেখা গেছে এই দুই তারকাকে। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার ঢাকা আসছে জিম্বাবুয়ে। এক টেস্ট, 3 ওয়ানডে এবং 2টি টি20 খেলতে বিকেল 5টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দলটির। আর 18 তারিখ দুদিনের প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়েই সফরের খেলা শুরু হবে। এরপরে 22 তারিখ একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্টটি। সিলেটে 1, 3 ও 6 মার্চ হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। আর 9 ও 11 মার্চ 2টি টি20-র মধ্যে দিয়েই এই জিম্বাবুয়ের সফর শেষ করবে। ব্রাসেলসে এবছরও বসল সাল্লুদু চকলেট। আপাতমস্তক চকলেটে মোড়া 14টি পোশাকে র্যাম্প মাতালেন মডেলরা। আশির দশক, 2000 সাল এবং বর্তমান এই 3টি সময়কে ভিত্তি করে আলাদা 3টি গল্প একত্রে সিনেমায় দেখাতে চলেছেন কলকাতার নবাগত পরিচালক রাহুল মুখার্জি। আর এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দেব, তার বিপরীতে রয়েছেন রুক্মিণী। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটির নাম রাখা হয়েছে কিশমিশ। জানা যায় এটি অন্যরকম এক প্রেমের গল্পেই নির্মিত হতে যাচ্ছে। বর্তমান প্রজন্ম প্রেমকে কিভাবে দেখে, তাদের বাবা মায়েরাই বা কি ভাবেন, সেই যোগসূত্র রেখেই সিনেমাটির কাহিনী। চীন ফেরত যারা হজ ক্যাম্পে ছিলেন তাদের আগামীকাল ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন IADCR এর পরিচালক ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা। মহাখালীতে ব্রিফিংয়ে তিনি করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। জানান, যারা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে আছেন তারা কোনো রোগী নয়, তাদের পরিচয় প্রকাশ করে সামাজিক নিরাপত্তা হুমকিতে না ফেলার অনুরোধ জানিয়েছেন ডক্টর ফ্লোরা। জানিয়েছেন, বাংলাদেশে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। কালকে বিকালবেলায় তাদের আসলে 14 দিনের একদম ঘন্টা অনুযায়ী যদি চিন্তা করি পূরণ হবে। এরপরে কিছু যেহেতু তাদের স্ক্রিনিং করা হবে, তাদের আমরা একটা কোয়ারেন্টাইন সার্টিফিকেট দিব, তাদের পাসপোর্ট আমাদের কাছে রয়ে গেছে, এই সমস্ত ফর্মালিটি শেষ করতে করতে রাত 8-9টা হবে। করোনা নিয়ে আমাদের বাংলাদেশে আতঙ্কিত হওয়ার কিছু নাই। করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে 5 জনকে হেফাজতে নিয়েছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এতে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছে এমন গুজব ছড়ানোয় তাদের হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে ডিএমপি। বলা হয়, বাংলাদেশে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত বা মারা যাওয়ার খবর এখনো পাওয়া যায়নি। প্রতিনিয়ত ভয়াবহ আকার ধারণ করছে করোনা ভাইরাস বা কোভিড-19। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1491 জনে। গেল 24 ঘন্টায়
কোভিড-19 উৎপত্তি স্থল অর্থাৎ চীনের হুবেই প্রদেশে 121 জন মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 65,000-এর বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, উপসর্গ দেখিয়ে চিকিৎসকরা প্রাথমিকভাবে ভাইরাস সংক্রমিত বলছেন, প্রকৃত সংখ্যা এত বেশি নয়। এদিকে করোনা ভাইরাস প্রাণঘাতী রূপ নেয় পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা নাগরিকদের বিষয়ে বাড়তি নজর রেখেছে স্বাস্থ্য বিভাগ। সম্প্রতি দেশে ফেরা 20 নাগরিক 2 সপ্তাহ বিশেষ পর্যবেক্ষণে থাকার পরে কাজে যোগদানের অনুমতি পেয়েছেন। পাশাপাশি জেলায় কর্মরত অন্য প্রকল্পের চীনা নাগরিকদের মাঝেও করোনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চলছে। পাশাপাশি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। বর্তমানে কর্মরত আছেন তাদেরকে আপাতত চায়নায় না যাওয়ার জন্য, এবং যারা ছুটিতে আছেন তারা আপাতত যেন বাংলাদেশে না আসেন এই পরামর্শ তাদেরকে আমরা প্রদান করি। আশা করতেছি এই যে প্রিকশনগুলো আমাদের নেওয়া হচ্ছে তাতে আমার করোনা ভাইরাস রিলেটেড যে এখন ক্রাইসিসটা চলতেছে সেটা ভালোভাবে মোকাবেলা করতে পারি। এই রোগের লক্ষণসমূহ কী হতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে ধারণা দেই। মানে চীনা নাগরিকরা কাজ করছেন সত্যি, কিন্তু এখানে কোনো করোনা ভাইরাসের রোগী এখনো পর্যন্ত নেই। এদিকে করোনা ভাইরাসের প্রভাবে চীন থেকে আদা এবং রসুন আমদানি বন্ধ, তবে আগের পর্যাপ্ত মজুদ থাকায় বাজারে খুব একটা প্রভাব পড়েনি। মাঝে হুজুগে দাম কিছুটা বাড়লেও এখন তা থমকে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগের মজুদ দিয়ে আরও 2 মাসের চাহিদা মেটানো সম্ভব। এদিকে দেশি পেঁয়াজ আসার খবরে চীন থেকে নতুন কোনো পণ্য আমদানি হয়নি। বিক্রি নিয়ে অনীহা আছে ব্যবসায়ীদের মাঝেও। 320 টাকা পাল্লা, 64 টাকা কেজি। চাইনামের দরকার নেই, বাংলাদেশের ক্ষতি হওয়ার মানে মরে যাবো গা। বাইরেও ঢুকছে চাইনামের দরকার নাই। দাম একটু কমে আসবে, কেবল মালটা উঠতেছে জমির থেকে, আর কিছুদিন গেলে আরো দাম কমে যাবে। দারুচিনি আগে ছিল 320 টাকা 15 টাকা, এখন চায়নার ওই একটা ভাইরাসের কারণে একটু দাম বেড়ে গেছে, এখন ওই আপনি 370 টাকা 365 টাকা। পহেলা ফাল্গুন, সাথে ছুটির দিন, সকালে দারুণ জমজমাট অমর 21 গ্রন্থমেলা। শিশু প্রহরে শিশু কিশোরদের ভিড়ে মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ। বাবা মার হাত ধরে মেলায় উচ্ছ্বাস ছড়ায় শিশুরা। সিসিমপুর, কার্টুন, ছড়ায় সবকিছুর সাথে সময় কাটানোর পাশাপাশি পছন্দের নানা বইও কিনে নেয়। শিশুদের জন্য বিশেষ এই আয়োজন থাকায় খুশি অভিভাবকরাও। শিশুদের তৈরি করার বিভিন্ন রকম আয়োজন থাকা দরকার, এবং সে আয়োজনের একটা আয়োজন হচ্ছে শিশুদেরকে ভেতর থেকে মনুষ্যত্ব সম্পন্ন চিন্তাশীল করে তোলা দরকার। সব ক্লাসের শিশুরা কিছু লেখে, সেই লেখাগুলো আমরা ছাপি আর এখানে পড়তে দিই। বিজ্ঞানের কুইজ নামে একটা বই কিনেছি, তাছাড়া মিনারাজুর কয়েকটা বই কিনেছি। বাচ্চাদের বইয়ের গুণগত মানটা ঠিক রেখে বা আরও বাড়িয়ে যদি আরও কিছু বই আসতো তাহলে বেশি ভালো হতো। বইয়ের প্রতি ভালোবাসা আমারও আছে, এদেরকেও সেই অভ্যাসটা যাতে আস্তে আস্তে তৈরি হয়। এবার একটু সরাসরি অমর 21 গ্রন্থমেলা থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী নাজমুল হোসেন সেখানে আছেন। নাজমুল, আজ তো অনেকগুলো উপলক্ষ একসাথে, তার উপরে শুক্রবার। মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? তিল ধারণের ঠাঁই নেই এই অমর 21 গ্রন্থমেলায়। একাকার হয়ে গিয়েছে জনাকীর্ণ জনসমুদ্র যদি বলা যায় সেরকম অবস্থা। কিন্তু এই যে যদিও এবার পরিসর অনেক বাড়ানো হয়েছে, কিন্তু এই আজকে 3টি উপলক্ষ হওয়াতে কিন্তু পাঠক সমাগম অনেক বেশি। নতুন লেখকরা তারা তাদের বই প্রকাশ করেছেন, তরুণরাও লিখছেন। আজকে মোট 369টি নতুন বই এসেছে এবং প্রায় 2000-এর মতো বই এসেছে। আমি একজন তরুণ লেখকের সাথে কথা বলতে চাচ্ছি, জানতে চাচ্ছি যে ভিড় যেমন দেখছেন, তো সেই দিক থেকে একজন কেমন উৎসাহ পাচ্ছেন এই এত মানুষের ভিড়? আসলে মানুষের ভিড়, কিন্তু পাঠকের ভিড়টা কম, মানে পাঠক সংখ্যা খুবই কম। দর্শনার্থী প্রচুর রয়েছে, কিন্তু সে অনুযায়ী বইয়ের ক্রেতা এবং পাঠক সেক্ষেত্রে সত্যি হতাশাজনক যে এরকম 17 কোটি প্রায় 17 কোটি মানুষের দেশে এরকম কম পাঠক সংখ্যা, সেটা অবশ্যই একজন লেখককে মানে নিরুৎসাহিত করে। লেখক নিশ্চয়ই পাঠকের জন্য লেখেন না, তারপরেও ব্যাপারটা রয়েই যায়। আমরা আরেকজনের কাছে জানতে চাচ্ছি, আপনি তো চিকিৎসক, তো আপনি যে আপনার বইটা নিয়ে এসেছেন কাদেরকে আকর্ষণ করার জন্য? জি, আসলে যারা বাংলাদেশের সকল মানুষই, বিশেষ করে যারা পড়ে বুঝতে পারবেন বাংলা ভাষায়, তাদের জন্য করা হয়েছে। কারণ আমরা মেডিকেল সায়েন্সের সকল কিছু এখনো সারা পৃথিবীতে ইংরেজিতে আমরা পড়ি, আমরা রুগী দেখি, যখন আমাদের মাথায় সেটা থাকে।
কিন্তু অনেকগুলো রোগীর কাছে অ্যাপ্রোপ্রিয়েট মানে তথ্য থাকা উচিত যাতে উনি প্রতিরোধ করতে পারেন। সেই ক্ষেত্রে যদি বোধগম্য বাংলা ভাষায় কোনো পুস্তক গ্রন্থ না থাকে তাহলে কিন্তু আগাবার সুযোগ নেই। যেমন ধরো ডায়াবেটিস নিয়ে যে বইটি লেখা হয়েছে, এটি কিন্তু রোগ হয়ে গেলে চিকিৎসক যা করবেন সেটি করার চেয়ে রোগীকে আগে থেকে অনেক কিছু করতে হবে সেটি জানাবার চেষ্টা করা হয়েছে। ধন্যবাদ। আজকে কিন্তু আরো চলবে এই মানুষের পদচারণা, আরো কিন্তু মুখরিত হবে, সবকিছু মিলিয়ে প্রচন্ড ভিড়। সেই ভিড়ের মধ্যে আমরা দেখেছি। অনেক ধন্যবাদ নাজমুল যোগ দেবার জন্য। ঢাকা 10 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ফর্ম জমা দিয়েছেন ঢাকা দক্ষিণের বিদায়ী মেয়র সাইদ খোকন। তার পক্ষে ফর্ম সংগ্রহ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ। ঢাকা 10 আসনের জন্য এখন পর্যন্ত 10 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। সিটি নির্বাচনে অংশ নেওয়ার জন্য 29 ডিসেম্বর ঢাকা 10 আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 3টি সংসদীয় আসনের উপনির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন আগ্রহীরা। ঢাকা 10, গাইবান্ধা 3 আর বাগেরহাট 4 এই আসনের বিপরীতে এখন পর্যন্ত 7টি ফর্ম সংগ্রহ করেছে বিএনপির আগ্রহী প্রার্থীরা। 19 ফেব্রুয়ারির মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে দলীয় কার্যালয়ে। আপনারা জানেন আমাদের দেশনেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটা আন্দোলনের অংশ হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এই সরকারের কাছে একটা মেসেজ দেওয়া দরকার, 95% লোক এই সরকারকে পছন্দ করে না। মাঠের আন্দোলনে কতটা সচল জাতীয় ঐক্যফ্রন্ট তা নিয়ে প্রশ্ন আছে জোটের শরিকদের মাঝেই। আর এজন্য বিএনপি নিষ্ক্রিয়তাকে দায়ী করছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, দলের 26 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। দুই শীর্ষ নেতা অবশ্য বলেছেন আন্দোলনের প্রস্তুতি আছে, তারা সময় নিচ্ছেন কৌশল নির্ধারণে। ফ্রন্টের প্রবীণ দুই নেতার মতে নানা সংকটে থাকা মানুষ আন্দোলনের মাঠে নামবেই। বিএনপির বিশেষ করে সমস্যার জন্য তারা একটু সক্রিয় না থাকাতে হয়তো আমাদের জোট হিসাবে হয়তো আমরা সক্রিয়তা কম। ওরা নিজে মানে তারা বিভিন্ন ভাগে বিভক্ত, তো কেউ জেল আছে, কেউ বাইরে আছে, বাইরে যারা আছে তারা তো হুমকির মুখে কিছুটা নিষ্ক্রিয় হয়ে আছে। আমাদের নেত্রী জেলখানায়, আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দেশের বাইরে। যেই দলের 26 লক্ষ নেতা কর্মী আসামি, সেই দলকে এত সহজে মূল্যায়ন করাটা ঠিক না। সাংবাদিকদের সুরক্ষা দিতে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সকালে রাজধানী কারওয়ান বাজার মোড়ে মানববন্ধন থেকে এমন দাবি জানানো হয়। এ সময় গণমাধ্যম কর্মীরা বলেছেন, সরকার প্রধান সাংবাদিক বান্ধব হলেও সংবাদকর্মীরা প্রায়শই পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা মামলা শিকার হচ্ছেন। সম্প্রতি নিউজ 24, যমুনা টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন নেতারা। আমাদের অবশ্যই পেশাগত সুরক্ষা দরকার, সেটি যেমন আমার বেতন কাঠামোর দিক থেকে এবং সমাজ বিরোধী শক্তি যাতে আমার উপর হামলা মামলা করতে না পারে সেই জায়গা থেকেই আমরা চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাই, সাংবাদিকদের সুরক্ষা দিন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করার ব্যবস্থা করে দিন। আফগানিস্তানে আপাতত 7 দিনের জন্য সহিংসতা বন্ধে তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৃহস্পতিবার কথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। ব্রাসেলসে বৈঠকের পরে তিনি জানিয়েছেন, আফগানিস্তানের একমাত্র সমাধান রাজনৈতিক চুক্তি, আর সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার আজ 1 বছর। গেল বছরের এই দিনে জঙ্গিদের হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অন্তত 40 সদস্য নিহত হয়। এদিকে 2019 সালের 5 আগস্ট থেকেই অবরুদ্ধ কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে এখন থেকে মার্কিন পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন লাগবে। বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এই বিষয়ে ভোটাভুটি হয়। সেখানে 55/45 ভোটে পাশ হয় বিলটি, যাতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান সিনেটররাই। প্রস্তাবনা অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষ থেকেই অনুমতি না পাওয়া পর্যন্ত ইরানে কোনো সামরিক পদক্ষেপ চালাতে পারবে না ট্রাম্প সরকার। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের একটি কারাগারে ব্যাপক বিক্ষোভ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে কারাগারের এক প্রান্তে আগুন ধরিয়ে দেয় একদল কয়েদি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকশো পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছে কারাগারটিতে। জেলের পরিবেশ আর কয়েদিদের প্রতি কর্তৃপক্ষের ব্যবহার নিয়ে অসন্তোষের জেরেই বিক্ষোভের সূত্রপাত, পরবর্তীতে যা সহিংসতায় গড়ায়।
শাহাদাত হোসেন দীপু আজ বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব 19 দলের একজন, কিন্তু এ পর্যায়ে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। পিতৃহীন এই জুনিয়র টাইগারের শৈশব কষ্টে কেটেছে। হাতে বানানো ব্যাট দিয়ে ক্রিকেট শুরু, খেলতেন ধার করা জার্সি গ্লাভস দিয়ে। বিকেএসপিতে সুযোগ না পেলেও দমে যাননি শাহাদাত। যুব বিশ্বকাপের 6 ম্যাচে 131 গড়ে শাহাদাত রান করেছেন, 131 রান, এবং ঠাঁই করে নিয়েছেন বিশ্ব একাদশেও। আমাদের গর্ব এটাই, প্লাস বাংলাদেশেরই গর্ব। আমাদের ক্লাবকে গর্বিত করেছে, দেশবাসীকে গর্বিত করেছে, আমরা সবাই গর্বিত। শাহাদাত হোসেন আমাদের ভাই, এটা আমাদের গর্ব, আমাদের অহংকার। যার যেটা ইচ্ছা হয় রেখে ফাটাই দিত আমার দীপের জন্য। আমি কারো কাছ থেকে খুঁজি নেই, এমনি ফাটাই দিত। আর যা পারছে ওর ভাই একটা ব্যাটের সাইজ করে, এটাকে ব্যাটের সাইজ করে ব্যাট বানাই দেওয়া আর কি। ওইরকম আমি যতটুকু পারতাম ওটুকু তো আমি এফোর্ড করতাম। আমার এফোর্টের বাইরে গেলে তো পারতাম না, আমি কারো থেকে হয়তো ধার করে নিয়ে যেতাম। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতির সময় 10 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে 2 দালালকে। বৃহস্পতিবার রাতে টেকনাফের সাবরাং উপকূল থেকে তাদেরকে উদ্ধার করা হয় এবং পুলিশ জানায় মানব পাচারকারী চক্রের তৎপরতার খবর অভিযান চালানো হয় এবং উদ্ধার করা হয় নারী শিশু সহ 10 রোহিঙ্গাকে। 2 দালালও আটক হয়। এর মধ্যে ইউনুস নামে এক দালাল সেন্ট মার্টিনের সাগরে ট্রলাডুবির ঘটনার মামলার পলাতক আসামি। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছে সরাইল উপজেলার সাবেক ইউপি সদস্য আবু বক্কর। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাতবাজার এলাকার এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই সাবেক ইউপি সদস্য আবু বক্করের সাথে শাহ আলম মেম্বারের লোকজনের বিরোধ চলছিল। এরই জেরে আবু বক্কর সিদ্দিককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নান্নু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। গোপালগঞ্জ, রাঙামাটি এবং জামালপুরে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় নসিমনের 5 যাত্রী প্রাণ গেছে। পুলিশ জানায় সকালে খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস পোনা বাসস্ট্যান্ড এলাকায় নসিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন নসিমনের এক যাত্রী। হাসপাতালে নেওয়া হলে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সবাই হতাহতরা শ্রমিক, তাদের বাড়ি কাশিয়ানীর পারুলিয়া ইউনিয়নে। এদিকে রাঙামাটির সাতছড়িতে পিকনিকের বাস উল্টে 1 জন নিহত হয়েছেন, অন্তত 20 জন আহত হয়েছেন। জামালপুরে প্রাণ গেছে 1 জনের। হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে ডাকাতি চেষ্টা মামলায় গ্রেফতার 2 জনকে আদালতে পাঠানো হয়েছে। গতরাতে মাধবপুর থানায় মামলা করেন এসআই আবুল কাশেম। পুলিশ জানায় বৃহস্পতিবার ভোররাতে পার্কের পেছনের গেটের বাইরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ ডাকাত দল। বিষয়টি আঁচ করতে পেরে পুলিশে খবর দেন যমুনা গ্রুপের নিরাপত্তা কর্মীরা। পরে গ্রামবাসীর সহযোগিতায় 2 ডাকাতকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতি পরিকল্পনার কথা 2 জন স্বীকারও করেছেন। ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে 9ম দিনে গড়ালো গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। বসন্ত আর ভালোবাসা দিবসে কোনো আনন্দ আয়োজন নয়। প্রশাসনিক ভবনের সামনে চোখে কালো কাপড় বেঁধে আন্দোলনে যোগ দেয় ইতিহাস বিভাগ সহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। সব ধরনের ক্লাস পরীক্ষাও বর্জন করেছে আন্দোলনরতরা। বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। সবার প্রতি কি আমরা ভালোবাসা দেখাতে পারি? শারীরিকভাবে সীমাবদ্ধতা নিয়ে যারা আমাদের পাশেই কাজ করেন তাদের জন্য কতটুকু আছে কর্মপরিবেশ? গণপরিবহন, পাবলিক প্লেস বা সরকারি ভবন, বেশিরভাগ স্থানেই শারীরিকভাবে চ্যালেঞ্জ মানুষদের চলাচলের ব্যবস্থা নেই। শারীরিকভাবে বিশেষ ব্যক্তিদের কর্মে নিয়োগ করার প্রবণতা আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করছে ব্র্যাক। আমাদের উপযোগী কোনো খেলার মাঠ নাই। রাষ্ট্রে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিক, যাতে করে আমরা কন্টিনিউয়াসলি এই ক্রিকেটটাকে সারা বাংলাদেশে বিস্তার করতে পারি। একজন নারী এবং একজন পুরুষের প্রতিবন্ধকতাগুলোর মধ্যেও যথেষ্ট ভিন্নতা রয়েছে। সেটা কর্মক্ষেত্রেই হোক, সেটা আমাদের সরকারের পলিসিতেই হোক। ব্র্যাকে আমরা দেখেছি যখন আমরা পার্সোনাল ডিসেবিলিটি নিয়ে কাজ করছি, তাদের পোটেনশিয়াল দেখে আমরা মাঝে মাঝে খুবই অবাক হয়ে যাই। সো ইভেন আমি এটাও বলছি যে আমাদের অর্গানাইজেশনে মাঝে মাঝে কিছুটা আমাদের হেজিটেশন ছিল, বাট এখন যখন আমরা এদেরকে নিয়ে কাজ করছি তখন হেজিটেশন একদমই চলে গেছে। পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাবুদ্দিন।
জানিয়েছেন পরিবেশ প্রতিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন ও প্লাস্টিক পণ্য। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের নেচার ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যমুক্ত ভালোবাসার ক্যাম্পাস শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেছেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতনতা জরুরি। প্লাস্টিক বর্জন করে, পলিথিন বর্জন করে এই আমাদের পরিবেশকে আমরা উন্নত করি। প্লাস্টিক বর্জ্যকে মুক্ত ভালোবাসার ক্যাম্পাস 2020-এর আমি সফলতা কামনা করি। আজ 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। দিনটি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে খুলনা ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে জয় বাংলা ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেছেন, সুন্দরবন বাংলাদেশের জাতীয় সম্পদ। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে মায়ের মতো আগলে রেখেছে যুগের পর যুগ। উৎপাদন ব্যবস্থার জন্য দরকার নিরাপত্তা ব্যবস্থা। অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক স্তরে নিজস্ব সক্ষমতা গড়ে তোলা প্রয়োজন। এ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি অত্যাধুনিক অগ্নি নির্বাপন যন্ত্রাংশের প্রদর্শনী চলছে। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক্সপোতে অংশ নিয়েছে 25টি দেশে 75টি প্রতিষ্ঠান। মানবতার কল্যাণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে মিনি ম্যারাথনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মীরা। আর সকালে হাতিরঝিল পুলিশ প্লাজা এলাকা থেকে শুরু হয় ব্র্যাক ব্যাংক দৌড় 2020 কল্যাণের পথচলা শীর্ষক এই দৌড় প্রতিযোগিতায় দশমবারের মতো ম্যারাথনের আয়োজন করছে ব্র্যাক ব্যাংক। সরকার নারী ও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাই দিন দিন ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে বলে অভিযোগ করেছে একটি নারী অধিকার আন্দোলন সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকেই এমন অভিযোগ করেন তারা। এই ব্যর্থতার দায়ে দায়িত্বশীলদের পদত্যাগের দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেবেন বলেও আশা প্রকাশ করেন বক্তারা। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এই টপিকস নিয়ে আমরা কেন আজকে রাস্তায় নামবো? যদি কাউকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো তাহলে এই অবস্থাটা থেকে পরিত্রাণ পেত সমাজ, কিন্তু তা হচ্ছে না। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ট্রাম্প প্রশাসনকে প্রায় $400 কোটি বরাদ্দ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। প্রতিরক্ষা বাজেট থেকে এই অর্থ সরিয়ে নিতে কংগ্রেসকে চিঠি দিয়েছে পেন্টাগন। তবে এই সিদ্ধান্তে সমালোচনা করছেন কংগ্রেসের ডেমোক্র্যাট আইন প্রণেতারা। প্রতিবাদ জানিয়ে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের এক বিবৃতিতে বলা হয়, সংবিধান অনুযায়ী বাজেট সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। আরব সাগর থেকে অস্ত্র বোঝাই একটি জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী, যার মধ্যে 63টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, গেল রোববার আটককৃত অস্ত্রগুলো ইরানের তৈরি, তবে এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান। মার্কিন সেনাবাহিনীর অভিযোগ, ইয়েমেনের সংঘাতময় পরিস্থিতির জন্যই বিদ্রোহী হুথি গোষ্ঠীদের সমর্থনে এসব অস্ত্র সরবরাহ করছে হাসান রুহানি প্রশাসন। আসামে নাগরিকত্ব তালিকা থেকে গুরুত্বপূর্ণ তথ্য ইমেইল গায়েবের অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবার কথা ভাবছে এনআরসি দফতর। এ বিষয়ে স্বাধীন তদন্তের আবেদন জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে এনআরসি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে গত বছর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই এসব তথ্য গায়েব করা হয়। গত কিছুদিন ধরেই এনআরসি সংক্রান্ত ওয়েবসাইটে চূড়ান্ত নাগরিকত্ব তালিকা দেখা যাচ্ছে না। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরেই এনআরসি কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশি ক্রিকেটারদের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ায় ভারতীয় ক্রিকেট দলের উপরে চটেছেন দেশটির সাবেক অধিনায়ক কপিল দেব। তার মতে ক্রিকেট এখন আর ভদ্রলোকের খেলা নয়। মাঠে বিশৃঙ্খলার জন্ম দেয়া ভারতীয় ক্রিকেটারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বিসিসিআইকে আহ্বান জানান তিনি। বিবাদে জড়িয়ে পড়া ক্রিকেটারদের আদব শেখানোরও পরামর্শ দিয়েছেন তিনি। ভারতীয় যুবা ক্রিকেটার শাস্তির দাবি করে বক্তব্য দিয়েছেন দেশটির আরেক অধিনায়ক আজহারউদ্দিন। ক্রিকেট ইতিহাসে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে কিউই ব্যাটসম্যান রস টেইলর। আর একটি মাত্র টেস্ট খেললে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের 3 ফরম্যাটে 100তম ম্যাচ খেলার রেকর্ড গড়বেন তিনি। আগামী 21 ফেব্রুয়ারি রেকর্ডটি নিজের করে নিতে পারবেন এই কিউই। ওই দিন ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড। আর 2006 সালে অভিষেকের পর এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে 99টা টেস্ট, 231টি ওয়ানডে এবং 100টি টি-20 ম্যাচ খেলেছেন টেইলর।
হলিউড চলচ্চিত্র নির্মাতা হার্ভে ওয়েনস্টাইনের বিরুদ্ধে ধর্ষণ মামলার শুনানি শেষ পর্যায়ে। সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপক্ষের আইনজীবীদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন শুরু হয়, যা আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। 2013 সালে ম্যানহাটনের একটি হোটেলে ধর্ষণের দায়ে অভিযুক্ত হার্ভে। বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর সুপারহিট সিনেমা স্বপ্নের ঠিকানার নামে একটি রিসোর্ট নির্মাণ করেছেন তার এক ভক্ত, যেখানে শোভা পাচ্ছে সালমানের একটি নান্দনিক ভাস্কর্য। সম্প্রতি গাজীপুরের উলুখোলায় বীরতুল উত্তরপাড়ার সালমানের ভাস্কর্যের উন্মোচন করা হয়। আর সে সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমানের প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামতের পরিচালক সোহানুর রহমান সোহান, সুজন সখীর পরিচালক শাহ আলম কিরণ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার সহ অনেকে। এই ছিল আজকের সব খবর। আর যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।